এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে কিন্তু মহাযজ্ঞ যেটা বলছি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। নিরাপত্তার ইস্যুটা বারবারই আসলে এসেছে ভুটানের বিপক্ষে ম্যাচের পর থেকে বাফুফে বেশ নিরাপত্তার বিষয় জোরদার করেছে। সেখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মহড়া চলছে সোয়াট টিমের এবং ডগ স্কোয়াড আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ এই টিমগুলোতে কিন্তু 70 জনেরও বেশি কাজ করছে এবারে মাঠের ভিতরে নিরাপত্তার বিষয়টা আসলে জোরদার করতে। সেখানে আমরা দেখেছি যে সকাল 11টার আগে থেকে এই মহড়া শুরু হয়ে গেছে। এবার হচ্ছে ফাইনাল মহড়া চলছে। তারা মাঠের ভিতরে কিভাবে নিরাপত্তার বিষয়টা আসলে সজাগ থাকবে, কিভাবে আসলে নিশ্চিত করা যাবে সেই জায়গা থেকে তাদের কাজ চলছে, তারা করছে। আমরা কথা বলেছিলাম যে প্রধান আছে যে আসলে এই টিমটাকে আসলে পরিচালনা করছেন। বলছিলাম যে যেহেতু রাতের ম্যাচ সেই ক্ষেত্রে আসলে রাতের আলোর সাথে যে আবহাওয়ার সাথে আসলে সেই জায়গায় নিরাপত্তার বিষয়ে কোনো সমস্যা হবে কিনা, তবে তারা বলেছে না, তারা আসলে সব জায়গাতে সব পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করার বিষয়ে তারা সবসময় সচেষ্ট থাকেন। তারা সবসময় ওই জায়গাগুলোতে খুব অভিজ্ঞ, সেই ক্ষেত্রে আসলে কোনো সমস্যা হবে না। রাতের ম্যাচের জন্য আলাদাভাবে রাতের সময়টাতে তাদের কোনো মহড়া দেওয়ার প্রয়োজন নেই। সকালে মহড়া তাদের যথেষ্ট, তারা পজিশন নিয়েছে। তারা সব মাঠের ভিতরে যে আসলে কোথায় থেকে শত্রুপক্ষ যদি আক্রমণ করে সেক্ষেত্রে কোথা থেকে আসলে শুরু করবে, কোথায় গিয়ে আসলে তারা পরিস্থিতি সামাল দিতে পারবে সেই ব্যবস্থা কিন্তু তারা এতক্ষণে আসলে বুঝে গেছে পরিস্থিতিটা। আমরা কিন্তু এর আগে দেখেছি যে বাংলাদেশের এই যে ডগ স্কোয়াড বা নিরাপত্তা কর্মীর এত সজাগ থাকার বিষয়টা বিশেষ করে ক্রীড়াঙ্গনে, সেটা কিন্তু এর আগে দেখেছিলাম মিরপুরে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল মিরপুরের ম্যাচের আগে, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের ম্যাচের আগে কিন্তু ডগ স্কোয়াডের যে একটা মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সেইখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে ওইখানে কাজ করেছে। এখন কিন্তু তারা পজিশন নিয়েছে, তারা কিন্তু ফাইনাল যে মহড়াটা সেটার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে। সোয়াট টিম এবং ডগ স্কোয়াডও কিন্তু আছে। এখনো কিন্তু ডগ স্কোয়াডে আমরা যদি বলি যে 500-এর অধিক আসলে এখানে কুকুর মাঠের ভেতর পরিদর্শনের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থাকবে এবং বোম ডিসপোজাল যেখানে আসলে তারা কাজ করছে 45-এর বেশি মানুষজন তারা আসলে কাজ করবে। যেহেতু তাদের সাথে কথা হচ্ছিল যে বোম ডিসপোজাল যদি হয় একই সঙ্গে আসলে তারা কয়টা বোম ডিসপোজ করতে পারবে, সেক্ষেত্রে তারা বলছে যে বড় ধরনের বোম হলে হয়তো বা তাদের সময় লাগবে, তবে ছোট ধরনের যদি কোনো বোম আসলে খুঁজে পাওয়া যায় মাঠের ভেতর তবে ওইটা খুব কম সময়ের মধ্যে অনেকগুলো একই সঙ্গে তারা ডিসপোজ করতে পারবে। তারা কিন্তু 45 জনের বেশি এই টিমটাতে কাজ করছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু যখন ভুটানের বিপক্ষে ম্যাচ হয়েছিল তখন কিন্তু নিরাপত্তা ইস্যুতে অনেক বেশি ভঙ্গুর একটা অবস্থা হয়ে গিয়েছিল। মাঠের ভিতরে গেট ভেঙে আসলে যারা টিকিট কাটেনি সাধারণ দর্শক তারাও কিন্তু মাঠের ভেতর প্রবেশ করেছে এবং অনেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে ম্যাচ চলাকালীন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আচ্ছা আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে একটা নির্দেশনা দেওয়া হচ্ছে, আমরা সেটা একটু শোনাতে চাই আপনাদেরকে। যাওয়ার পরে জানা গেছে তারা এখানে আইডি বা ইম্প্রোভাইজ কি হয় তারা এখানে অস্তিত্ব পেয়েছে। এটা জানার পরে আমাদের ডিএমপি যে বম ডিসপোজাল ইউনিট আছে তারা এখানে আসবে, আসার পরে রোবট সেখানে যাবে যে ওই আইডিটাকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাবে। এর পরবর্তীতে বম স্যুট পরিহিত একজন বমকে সে গিয়ে ওই আইডিটাতে শট নিবে, সেটাকে নিউট্রালাইজ করবে, ডিসপোজ করবে। সাকসেসফুলি ডিসপোজ করার পরে আমাদের বম টিমের যে পিবিআই টিম আছে বা পোস্ট ব্লাস্ট ইনভেস্টিগেশন টিম তারা যে দেখবে যে সেখানে আর কোনো আলামত আছে কিনা। তারা সেই আলামত গিয়ে নিয়ে আসার পরে আমাদের যে ডিএমপি ক্যানাইন টিম আছে পরবর্তীতে ক্যানাইন টিম সেখানে যাবে এবং পুরো এরিয়া সুইপ করে তারা যখন সিকিউর ঘোষণা করবে সেখানেই আমাদের ড্রিল সমাপ্ত ঘোষণা করা হবে। আপনারা সবাই বুঝতে পারছেন তো একটু? ধন্যবাদ, থ্যাংক ইউ। Hire Google TV, endless color, smart living. আমরা শুনছিলাম যেমনটা যে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছিল আসলে কোন টিম কোনভাবে কখন কিভাবে পজিশনে থাকবে, কি কার্যক্রম করবে তাদেরকে আসলে নির্দেশনা দেওয়া হচ্ছিল। আমাদেরকেও সাংবাদিকদের জন্য সেই নির্দেশনা ছিল। আসলে পুরো টিম আসলে যখন একসাথে কাজ করে তখনই আসলে কোনো সফলতা পাওয়া সম্ভব, সেটাই আসলে করার চেষ্টা করছে ডিএমপির তরফ থেকে বারবারই আসলে নির্দেশনা দেওয়া হয়েছিল। গতবারও ভুটানের বিপক্ষে ম্যাচে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল, তবে তারপর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে যারা টিকিট
কাটেনি, তারাও আসলে সেই চাপটা ধরে রাখতে পারেনি। সেই ক্ষেত্রে দেখা গেছে যে মাঠের ভেতরে যে দর্শকদের যে সংখ্যা 18,300 টিকিট দেওয়ার কথা, সেটার বাইরেও কিন্তু মাঠের বাইরে অনেক দর্শক ছিল। 7টা পর্যন্ত কিন্তু ধরতে পারেনি। একমাত্র হামজা চৌধুরীকে দেখার জন্যই কিন্তু দর্শকদের এত চাপ, এত উন্মাদনা। আমরা অনেক দর্শকদের সাথে আসলে কথা বলেছি যে হামজা চৌধুরী খেলা দেখতে আসলে তারা মাঠের ভিতরে এসেছে। বাংলাদেশের হামজা চৌধুরী, রোনালদো, মেসিদের আসলে তারা স্বপ্ন দেখছে। আমাদের হামজা, বাংলাদেশের হামজাই হচ্ছে রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, নেইমার। আসলে তারা সেটা ভাবছে। বাংলাদেশের রোনালদো, মেসিরা আসেনি, তবে এক হামজা চৌধুরী খেলছে বাংলাদেশ ফুটবল দলে, সেখানে সেই আশা আসলে তারা মেটাতে চায় হামজার খেলা দেখে। বাংলাদেশের ফুটবলে কিন্তু এই উন্মাদনা জোয়ার, যেটা বলছি যে বাংলাদেশের মৃতপ্রায় ফুটবলটাকে আরেকটু সজাগ করে তুলতে, আরও বেশি প্রাণ ফিরে আনতে এই হামজা, ফাহমিদুল ইসলাম এবং কানাডার যে প্রবাসী ফুটবলার আছে সমিত সোম এসেছেন কয়েকদিন আগে, তাদের একটা অবদান অনস্বীকার্য। বাংলাদেশের ফুটবলের যে দেশীয় ফুটবলারদের অবস্থান ছিল 2013 সালে জামাল ভুঁইয়া বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কিন্তু তিনি প্রথম বাংলাদেশ জাতীয় দলে ঢুকেছে। এরপর আমরা দেখেছিলাম ফিনল্যান্ড থেকে আমাদের তারিক কাজী, আরও একজন ফুটবলার এসেছেন। তারপর এখন যদি বলি যে ভুটানের বিপক্ষে এবং সিঙ্গাপুরের বিপক্ষে কিন্তু 6 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের অবস্থান রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের ফুটবলটাকে অনেক বেশি ফুটবলের যে জাগরণ সেটা কিন্তু হয়েছে। বাংলাদেশের মানুষের আগ্রহ বেড়েছে। ক্রিকেট থেকে এখন ফুটবলের যে একটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু স্পষ্ট। ভুটানের বিপক্ষে সেই আমরা প্রমাণ পেয়েছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেই সোয়াট টিমের যে ফাইনাল মহড়া বলছিলাম আমরা কিছুক্ষণ আগে, সেটা কিন্তু শুরু হওয়ার অপেক্ষা। তারা কিন্তু এখন প্রস্তুত হয়ে যাচ্ছে। তারা আসলে নিজেদের পজিশন অনুযায়ী প্রস্তুত হচ্ছে। দেখা যাচ্ছে যে শত্রুপক্ষ বা খেলার মধ্যে যদি কোনো বিশৃঙ্খলাকারী যদি কখনো এভাবে অবস্থান নিয়ে নেয়, সেই ক্ষেত্রে আসলে স্কোয়াড টিম আসলে কিভাবে কাজ করবে, কিভাবে তাদের রুখতে আসলে নিজেদের জায়গায় ভূমিকা রাখবে, সেই পজিশনে কিন্তু নেমে গেছে। আমরা দেখছি যে শত্রুপক্ষকে আসলে ঘায়েল করে কিভাবে এগিয়ে চলেছে সোয়াট টিমের। গ্যালারিতেও যদি শত্রুপক্ষ লুকিয়ে থাকে, সেখান থেকেও কিন্তু তারা খুঁজে বের করে আসে শত্রুপক্ষকে ঘায়েল করতে সক্ষম হবে। তাদের যে রাইফেলের রেঞ্জ আছে, আমরা বলেছিলাম যে পরিচালক যিনি আছেন, যে টিমটা পরিচালনা করছেন, তার সাথে কথা হয়েছিল যে 1 কিলোরও বেশি কিন্তু এই রেঞ্জের সক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে আসলে শুধু স্টেডিয়ামের মাঠের ভিতরে নয়, মাঠের বাইরে যে বড় বড় বিল্ডিং থেকে যদি কোনো প্রতিপক্ষ বা কোনো আসলে খেলা বিনষ্টকারী কেউ যদি আসলে আক্রমণ করে, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে তাদের সেই সক্ষমতা আছে সেটা রুখে দেওয়ার। আমরা দেখছি এখন তারা ফাইনাল যে মহড়া সেটা চলছে সোয়াট টিমের। এই সোয়াট টিমে কিন্তু প্রায় 20 জনের মতো একটা দল আসলে মাঠের এই পাশটাতে কাজ করছে। পুরো মাঠটা কিন্তু জুড়ে আসলে সোয়াট টিমের আলাদা আলাদা গ্রুপে আসলে ভাগ করে দেওয়া হয়েছে 20 জন করে। এবং এই সোয়াট টিমের এই কার্যক্রমটা কিন্তু তারা খুব দ্রুত সময়ের মধ্যেই করে মাঠের যে পরিস্থিতি বা মাঠের যে স্বাভাবিক পরিস্থিতি, সেটা কিন্তু তারা ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে কাজ করার প্রশিক্ষণও তাদের আছে। সেই ক্ষেত্রে মাঠে খেলা বন্ধ থাকবে না বা বেশিক্ষণ বা পরিস্থিতি অন্যদিকে যাবে, সেটা যাওয়ার আগে আসলে কিন্তু তারা যে মাঠের যে বিষয়টা সেটা কিন্তু তারা তাদের নিজেদের হাতে বা আওতায় রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। যে আসলে এরকম পরিস্থিতি হলে মাঠে দেখা যায় অনেক সময়
খেলা বন্ধ হয়ে যায় বা পরবর্তীতে খেলা আসলে ফিফা থেকে আসলে অনেক সময় এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ফিফার কিন্তু শঙ্কা জাগে যে পানিশমেন্ট বা শাস্তির যে দেশগুলোকে, সেই ক্ষেত্রে মাঠের নিরাপত্তায় যাতে কোনো বিঘ্নতা না ঘটে, মাঠের নিরাপত্তা জোরদার করতে কিন্তু এবার সোয়াট টিমের আমরা দেখেছি হামজা চৌধুরীদের দেখতে আসলে আলাদাভাবে একটা প্রভাব পড়বেই। সেই ক্ষেত্রে তারা যাতে আসলে কোনো বিশৃঙ্খলা তৈরি না করে, কোনো দর্শক, ফুটবল পাগল প্রিয় মানুষ আসলে বাংলাদেশের মানুষের আমরা দেখেছি যে গতবার ভুটানের বিপক্ষে ম্যাচে এই জাতীয় স্টেডিয়ামে কিন্তু বেশ চাপ পড়েছে আসলে, যে সেই চাপটা সামলাতে পারেনি বাফুফের যে কম্পিটিশন কমিটি, তারা আসলে বলছিল যে কম্পিটিশন কমিটির এই নতুন যে তাবিদ আওয়ালের কমিটি, এই কমিটিতে তারা আসলে প্রথম এত বড় ম্যাচের আয়োজন করতে যাচ্ছে, বাংলাদেশের মানুষের এত চাপ, এত সমর্থক, এত উন্মাদনা, তারা অকল্পনীয় ছিল সেটা। সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের মানুষের চাপটা অনেক বেশি ছিল। আমরা এবার একটু মাঠের ভিতরে যে হচ্ছে সোয়াট টিমের সেটা আমরা একটু দেখাতে চাই, যে মাঠের ভিতরে কিন্তু প্রায় 20 জনের মতো একটা টিম আসলে কাজ করছে। একটা রোবট আমরা গাড়ির আইনশৃঙ্খলা বাহিনী থেকে দেখতে পাচ্ছি, যে সেটা আসলে একটা বোম ডিসপোজাল বা যদি কোনো কিছু থাকে সেখানে তারা সেটা কিভাবে আসলে সরিয়ে নেওয়া হবে, সেটা একটা আমরা দেখছিলাম দর্শক যে মাঠের ভিতরে আসলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা শত্রুপক্ষ ঢুকে যায়, সেক্ষেত্রে পরিস্থিতি কিভাবে সামাল দিবে সেটার জন্য আসলে তারা প্রস্তুতি নিচ্ছে। একটু পরে আসলে ডগ স্কোয়াড এখনো রেডি হচ্ছে, যে সোয়াট টিমের যে ট্রায়াল বা মোহরা আমরা যাই বলে থাকি না কেন, সেটা শেষ হওয়ার পরে আসলে ডগ স্কোয়াডের যে মোহরা সেটা শুরু হবে। এর আগে কিন্তু এরকম ফুটবল ম্যাচে, আন্তর্জাতিক অনেক ম্যাচ হচ্ছে, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে, তবে এরকম নিরাপত্তার ব্যাপারে এত জোরদার বা এত মোহরা ডগ স্কোয়াড, সোয়াট টিম কখনোই আমরা কাজ করতে দেখিনি। সেক্ষেত্রে এইবারে ম্যাচটাকে একেবারেই একটা বিশেষ ম্যাচ, এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের বিপক্ষে, ভুটানের বিপক্ষে বাংলাদেশের মাঠে নেমে আসলে লড়াই করার যে ম্যাচটি, সেটাকে কিন্তু বিশেষভাবেই দেখছে। এবং বাংলাদেশের ফুটবলে আসলে যারা ফুটবল পাগল মানুষ, তাদেরকে আসলে মানে থামানো অনেকটাই আসলে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বলছিল যে আসলে অনেকটাই কঠিন হয়ে পড়েছে তাদের জন্য ভুটানের বিপক্ষে ম্যাচে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই ম্যাচে চাপ থাকবে, কারণ আমরা জানতে পেরেছি যে সমিত সোম এই শুরুর একাদশে থাকবে। সেই ক্ষেত্রে আসলে সমিত সোম, আমাদের ইংলিশ মিড ফিল্ডার হামজা চৌধুরী আছে, তাদেরকে একবার হলেও সামনে বসে মাঠের গ্যালারিতে বসে বাংলাদেশ বলে যে উজ্জীবিত করার যে আসলে তাদের সুযোগটা এসেছে, তারা আসলে কেউ, দর্শকরা হাতছাড়া করতে চায় না। তারা বারবারই বলছিল গেল ম্যাচে যে ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তে কিন্তু ম্যাচের হাফ টাইম হওয়ার পরও তারা আসলে ম্যাচের দেখতে পারেনি, বাইরে অপেক্ষা করতে হয়েছে, কারণ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। ম্যাচ শুরু হওয়ার পরেই দর্শকরা 4 নাম্বার গেট ভেঙে ঢুকে পড়েছিল। সেই ক্ষেত্রে আসলে জাতীয় স্টেডিয়ামে ঢোকার যে মূল গেটগুলো, সেগুলো কিন্তু তৎক্ষণাৎ তারা আসলে আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করে দিতে বাধ্য হয়। সেক্ষেত্রে পরবর্তীতে যারা টিকিট কেটে ঢুকেছে, তারা অনেকেই গেটের বাইরে অবস্থান করতে হয়েছে, তারা আসলে সামনে বসে গ্যালারিতে বসে দেখতে পায়নি। সেক্ষেত্রে আমরা অনেকগুলো সিট খালি দেখেছিলাম, যে সবগুলো টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও সাধারণ গ্যালারির সেই টিকিটগুলো আসলে ফাঁকা ছিল। এবার কানায় কানায় ভর্তি থাকবে ক্লাব হাউস, সাধারণ দর্শকের যে গ্যালারি, স্কাই ভিউ। আমরা বলছিলাম যে স্কাই ভিউর থেকে সবকিছু আসলে নিজের পর্যবেক্ষণ করা বা খেলা উপভোগ করা, এটা অন্যরকম একটা প্রশান্তি দিবে। আসলে এই স্টেডিয়ামের এই নতুন একটা স্টেডিয়াম প্রায় 5 বছর সময় লেগেছে এই স্টেডিয়ামটার নতুন সংস্কার করতে। সেক্ষেত্রে আমরা দেখেছি এবার স্টেডিয়ামটা একটা
আধুনিকতার ছোঁয়া দিয়েছে তারা, যে শেড লাইটের কেনোপি লাইটগুলো বসিয়ে। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কোনো স্টেডিয়ামে শেডে কেনোপি লাইট আমরা দেখিনি। সেক্ষেত্রে এটা অনেকটা বেশি আমাদের জন্য একটা সারপ্রাইজের মতোই ছিল, যে এরকম একটা স্টেডিয়ামে, এবং ঢাকার প্রধান স্টেডিয়াম এখানে। সেক্ষেত্রে এবার জাতীয় স্টেডিয়ামে আবারও আমাদের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হচ্ছে, সেটা অনেকটা মানুষের জন্য অনেক বেশি আবেগের। বাংলাদেশের মানুষের যুদ্ধের পর 1973 সালে যখন বাংলা সিঙ্গাপুর লড়েছিল, কাজী সালাউদ্দিন খেলেছিল সেই ম্যাচে, সেখানে কিন্তু 1-1 গোলে ড্র করেছিল সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ক্ষেত্রে এই ম্যাচে আসলে তারা বাংলাদেশ কিন্তু রুখতে চায়। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের খেলা চলছে। গ্রুপ সিতে আছে বাংলাদেশ, সিঙ্গাপুর, ভারত এবং হংকং। প্রত্যেকটা গ্রুপই আসলে তারা ড্র করাতে 1-1 পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান করছে। বাংলাদেশ সেখানে প্রথম অবস্থানে আছে। এবার যদি বাংলাদেশ এই ম্যাচে সিঙ্গাপুরকে হারাতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পয়েন্টের যে শীর্ষে সেখানেই থাকবে, এবং মূল পর্বে যেতে হলে এবার কিন্তু তাদেরকে হারাতে হবে, এবং পরবর্তীতে যে হংকংয়ের সাথে খেলা আছে, হংকং, ভারত এবং সিঙ্গাপুরের প্রত্যেকটা ম্যাচেই কিন্তু জেতা প্রয়োজন। এবং প্রতিপক্ষ দলগুলো যেভাবে আসলে নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করে আছে, আমরা দেখেছিলাম যে গতবার ভারতের বিপক্ষে শিলংয়ে যখন ম্যাচটা হয়েছিল, তখন কিন্তু সুনীল ছেত্রী অবসরে যাওয়ার পর 8 মাস পর সেই অবসর ভেঙে কিন্তু তাকে ফেরানো হয়েছিল এই একমাত্র দেশের যদি বলি পোস্টার বয় হামজা চৌধুরীকে ঠেকানোর জন্য। কারণ এর আগেও কিন্তু বাংলাদেশ ভারত খেলেছিল, তবে এতটা উন্মাদনা, এতটা পরিকল্পনা ভারতকে হয়তো বা নিতে হয়নি। তবে এবার যেভাবে নিয়েছে ভারত, সেটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য অনেকটা বেশি ভালো লাগার বিষয়। কোচ হেভিয়ার ক্যাবরেরা বলছিল যে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার যদি আমরা এখন শ্রেষ্ঠ মিডফিল্ডার বলতে চাই, সেটা বাংলাদেশের অনেক ফুটবলার আসলে যোগ হচ্ছেন। দেশীয় ফুটবলাররাও, স্থানীয় যে ফুটবলারগুলো বলছি, তারাও কিন্তু নিজেদেরকে ডেভেলপ করছে, নিজেদেরকে উন্নতি করছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি এখন একটা বোম ডিসপোজাল ইউনিটের একজন সদস্য আসলে মাঠের ভিতরে প্রবেশ করেছে। কিভাবে একটা বোম যদি মাঠের ভিতরে পাওয়া যায়, তৎক্ষণাৎ ডিসপোজাল করার ক্ষেত্রেও আসলে তাদের সজাগ থাকতে হবে সর্বক্ষণ। এই একটা বড় ম্যাচকে ঘিরে কিন্তু বলা যায় যে মহাযজ্ঞই চলছে বাফুফের। তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটা ম্যাচের জন্য আসলে আয়োজনের যে কোনো কমতি রাখতে চায় না। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি ম্যাচের কিন্তু আর বেশি সময় নেই। কালকে 7টায় আসলে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠের লড়াই নামবে। লাল সবুজের প্রতিনিধিরা অনেক দিন ধরেই এই ম্যাচটাকে ঘিরে আসলে পরিকল্পনা করছিল। এই জন্য হামজা চৌধুরী, শমীদ এবং ফাহমিদুল ইসলামকেও তারা উড়িয়ে নিয়ে এসেছে। ফাহমিদুল ইসলামের ভুটানের বিপক্ষে ম্যাচে নামা নিয়ে অনেকের সংখ্যা থাকলেও পরবর্তীতে মূল একাদশেই তাকে খেলানো হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে আসলে তাকে খুব বেশি সময় খেলানো হয়নি। সাথে সাথে হামজা চৌধুরীকেও কিন্তু আমরা দেখেছিলাম যে এই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য তাকে দ্বিতীয়ার্ধের শুরুতে আসলে উঠিয়ে নেওয়া হয়, যাতে কোনো ইনজুরিতে বা চোটে পড়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা মিস না করে। আমরা দেখছি যে আবারও সোয়াট টিম তাদের যে মোহরা সেইটা করছে, এবং বোম একটা ডিসপোজ হয়ে গেল একটু আগে, যে আসলে মাঠের ভিতর তৎক্ষণাৎ বোম ডিসপোজাল যে টিমটা আছে কিভাবে স্বাভাবিক করবে বিষয়টা, কিভাবে কারো ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে পরিস্থিতি সামাল দেবে, সেই বিষয়ে কিন্তু তারা খুব বেশি অভিজ্ঞ। এই দলটা 45 জনের টিম, একটা বোম ডিসপোজাল টিম কাজ করছে। বাংলাদেশ পুলিশের এই টিম ডিএমপি থেকে এখানে কাজ করছে প্রায় 70 জনের বেশি। এখানে আছেন বোম ডিসপোজাল টিম, সোয়াট টিম এবং ডগ স্কোয়াড। আমরা দেখছি যে ওই বোমটাকে আসলে কিভাবে সরানোর কাজ চলছে। হ্যাঁ দর্শক, আমরা যেটা জানাচ্ছিলাম যে একটু পরে আসলে ডগ স্কোয়াড যেটা, তারাও কিন্তু পজিশনে দাঁড়িয়ে গেছে। তারাও আসলে এখন মোহরা চলবে তার কুকুরগুলোর, ডগ স্কোয়াডের। এই ডগ স্কোয়াডে 5-এর অধিক কুকুর আছে। বোম ডিসপোজাল টিম কিন্তু এখন তারা কিন্তু যেই বোমটা আসলে
ডিসপোজ করা হয়েছে তার যে জরুরি কোনো আলামত যদি থাকে সেখান থেকে সংরক্ষণের কাজ চালাচ্ছে। পরবর্তীতে এখান থেকে আসলে ক্লু বের করে প্রতিপক্ষকে বা যারা আসলে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ধরার কাজে এই জিনিসগুলো আসলে কাজে লাগবে, সেই জন্য আসলে তারা এখানে মাঠে নেমেছে এবং তারা ওই কাজগুলো খুঁজছে, ওই আলামতগুলো সংরক্ষণের কাজ চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ডগ স্কোয়াডে আসলে রেডি, তারাও আসলে তাদের নিজেদের কাজটা বুঝে নেওয়ার জন্য মাঠের কোথাও কোনো কিছু আসলে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা সেই জন্য আসলে ডগ স্কোয়াড সবসময় কাজ করে থাকে, সবসময় মাঠ পরিদর্শনে আসলে তারাও বেশ সজাগ। আমরা দেখছি যে অনেকগুলো কুকুর আসলে এখানে অবস্থান করবে এবং মাঠের ভিতর থেকে শুরু করে মাঠের আশেপাশে গ্যালারিতে আসলে তারা ওখানে যাবে যে আসলে কোনো কিছু পাওয়া যায় কিনা। কুকুরগুলো কিন্তু এই কাজের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন তারা কুকুরগুলোর যে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এই কুকুরগুলো যদি কোথাও কোনো সন্দেহজনক কিছু থাকে সেখানে কিন্তু তারা যার টিমে আছে সেখানে তারা কিন্তু লক্ষ্য করে ওখানে ওদিকেই যায় এবং পরবর্তীতে যদি কিছু পাওয়া যায় সেই জায়গায় কিন্তু তৎক্ষণাৎ তারা সেই জায়গাটা শনাক্ত করতে পারে। এই মহড়া কিন্তু 11টার আগে থেকে শুরু হয়েছে যাতে কোনো ঘাটতি না থাকে নিরাপত্তার বিষয়টাতে, সেটা কিন্তু তারা দেখছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই জায়গাতে খুব সজাগ আছে। যেহেতু আমরা দেখছিলাম যে মাঠের ভিতরে যদিও স্টেডিয়ামের ভিতরে 70 জনের বেশি কাজ করছে, কিন্তু মাঠের বাইরে যেই নিরাপত্তার বিষয়টা, গতবার ভুটানের বিপক্ষে ম্যাচে গেট ভেঙে ঢুকে পড়া সহ বিভিন্ন বিশৃঙ্খলার শিকার হতে হয়েছে, যারা টিকিট কেটে ঢুকেছে তাদেরও কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে। সেক্ষেত্রে এবার সেনাবাহিনীর তরফ থেকে 150 জন এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কিন্তু গেটের বাইরে মাঠের যে মূল স্টেডিয়ামের বাইরে কিন্তু তারা 500 জনের মতো থাকবে এবং বাফুফের তরফ থেকেও কিন্তু 400 জনের মতো ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক আসলে নিয়োগ দেওয়া হয়েছে, যাতে যারা মাঠের ভিতরে প্রবেশ করার আগে নিজেদের গ্যালারি খুঁজে পাওয়ার জন্য বা কোন গেট দিয়ে ঢুকতে হবে সেই কাজ, ছোট ছোট কাজগুলো যাতে করতে পারে। আমরা দেখলাম যে ডগ স্কোয়াডের যে মহড়া সেটা শেষ হয়ে গেছে এর মধ্যেই, এবং এর মধ্যে দিয়ে কিন্তু ডগ স্কোয়াডের যে কার্যক্রম সেটা শেষ হয়ে গেছে। দর্শক আমরা জানাচ্ছিলাম যেমনটা আমরা জানাচ্ছিলাম যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচকে সামনে রেখে নিরাপত্তার বিষয়টা জোরদার করতে ডিএমপির তরফ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে সোয়াট টিম কাজ করছে এবং সাথে ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে, মোট 3টা টিম আসলে এখানে কাজ করবে। শুধু মাঠের ভিতরের নিরাপত্তা নয়, মাঠের বাইরেও নিরাপত্তা নিশ্চিত করতে আসলে সেনাবাহিনীর তরফ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে অনেক বেশি জোরদার থাকবে বাফুফে, সেটা আমাদেরকে নিশ্চিত করেছে। তো এই ছিল আমার কাছে জাতীয় স্টেডিয়াম থেকে সবশেষ।